বনগাঁইগঞ্জ বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের জন্য আজকে এই দোয়া ও মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপি আমাদের 3টে ইউনিয়ন, সাভার থানা, সাভার পৌরসভা এবং আশুলিয়া থানা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকা মুরব্বিয়ান, উপস্থিত ভাই বোনেরা এবং যারা অন্যান্য এলাকা থেকে আজকে এখানে অনুষ্ঠানে সমবেত হয়েছেন এবং বাড়িতে বসে যারা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। প্রথমে আমার ভালো লাগছে যে অনেকদিন পরে এলাকায় আসলাম এবং একটি সুন্দর মঞ্চে এরকম সুন্দরভাবে সাজানো একটা মঞ্চ এবং প্যান্ডেল তারা তৈরি করেছে, যেটা অনেক আগে হয়তো এরকম দিয়ে একটা হয়েছে কিনা আমার মনে নাই, কিন্তু সাম্প্রতিককালে কোথাও এভাবে সুন্দর করে প্যান্ডেল মঞ্চ তৈরি করে কোন অনুষ্ঠান আমরা এই 5 তারিখে করা হয় না। এটা খুবই ভালো লাগছে এবং আরো ভালো লাগছে আমাদের তো ইয়াং জেনারেশনের সংখ্যা অনেক বেশি। আমরা যেসব জায়গায় যাই সেখানে নতুন প্রজন্মে যাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, এদের সংখ্যা বেশি। কিন্তু আজকে কিন্তু এই এলাকা অনেক মুরব্বী আসছেন এবং এটা বোঝাই যাচ্ছে তারা অনেক আগ্রহ নিয়ে উদ্গ্রীব হয়ে আছে যে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, কেন অনেকদিন পরে তারা সামনাসামনি আমাকে দেখছেন আর তার মুখ থেকেও কিছু গুরুত্বপূর্ণ দেশের অবস্থা, এলাকার অবস্থা সম্বন্ধে কিছু মূল্যবান কথাও তারা শুনতে চান। আমি হয়তো খুব বেশি কথা বলবো না, কিন্তু কিছু মূল্যবান কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেই জন্য উঠে দাঁড়িয়েছি। এবং আমরা জানি যে আপনারা যেসব কথা, সমস্যার কথা, যেটা আপনারা আশা করছেন নেতা হিসেবে ডাক্তার সালাউদ্দিনের কাছে, আপনাদের বেশিরভাগ আক্ষেপে, দুঃখে, কষ্টের কথা হয়তো আমি আজকে বলতে পারবো, অপেক্ষা করেন। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা যারা বিএনপি নেতৃত্বরা সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে যে কাজটি করতে পারে নাই, আজকে কচি কচি ছাত্ররা বুকে তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে আন্দোলন করে দেখিয়ে দিল কিভাবে একটি জালিম সরকারকে বিদায় করতে হয়। এবং অকুত ভাই আজকে মানে যাচ্ছে 100, কালকে মানে যাচ্ছে 50, আন্দোলন কিন্তু কমছে। এবং তারা শপথ নিয়ে বেরিয়েছে যে এই সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা ফিরে যাব না, তুমি যতই গুলি করো তোমার এইবার দেশ থেকে পালাইতে হবে এবং তোমার আন্ডারে আর এই দেশ থাকবে না। এবং সেই কাজটা কিন্তু হয়েছে এবং আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা শহীদ হয়েছে। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করেছে। যারা আহত হয়েছে তারা অনেকে বাড়ি ফিরে গেছে এবং যারা এখনো যায় নাই ইনশাআল্লাহ খুব শীঘ্র বাড়ি ফিরে গিয়ে তারা স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে। তাদেরকে আমরা স্যালুট জানাই। আমরা এত বছর রাজনীতি করে যেটা পারি নাই, তারা অল্প দিন আন্দোলন করে সেটা আমাদের দেখিয়ে দিল যে আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করে আন্দোলনে সফল হতে হয়। এটা আমার বলতে আপত্তি নাই, স্বীকার করতে আপত্তি নাই। তাদের কাছ থেকে দেখলাম, শিখলাম, ইনশাআল্লাহ আমরা এটা মনে রাখবো। আরেকটি কথা হলো যে আপনি দেখেন আমরা এইসব আন্দোলন করে আমার নামে 53টি মামলা, আমি তিনবার, একবার 12 সালে, একবার 13 সালে, একবার 15 সালে কিন্তু 3বার জেল কেটেছি। এখানে অনেকে আছেন আপনারা জেল কেটেছেন এবং আমি নিশ্চিত মঞ্চে যারা বসে আছে এরা 5টা, 10টা, 15, 20টা মামলা আসামি, এর নিচে কোনো মামলা নাই আমি নিশ্চিত। একটি সরকার এমন সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দেশ পরিচালনা করছে। আমরা একসময় জানতাম যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, কিন্তু এই জালিম সরকারের কাছে শিখলাম যে নির্বাচন, আন্দোলন কোনো কিছু করে সরকার পরিবর্তন করা যাবে না। আমি ক্ষমতায় বসছি তো বসছি, যতদিন জীবিত থাকবো আমি প্রধানমন্ত্রী থাকবো, আমার দলই ক্ষমতায় থাকবো, আর কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমরা যারা বাধ্য হয়ে পলায়ে থাকতাম, পলায়ে থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, কান্নাকাটি করতাম যে আল্লাহ কত জালিম সরকারকে তুমি বিদায় করেছো, তোমার ক্ষমতা
তুমি কি পারো আমরা জানি, আমরা যারা মুসলমান। কিন্তু এই জালিম সরকারকে তুমি কবে নিবা? আমরা দোয়া করেছি, আপনারা দোয়া করেছেন। আল্লাহ মনে মনে বলেছে, মুচকে এসে বলেছে অপেক্ষা করো, অপেক্ষা করো। আগে যদি তাকে সরাইতো তাহলে এই শাস্তি হইতো না, না হয়তো পালিয়ে যেতে হইতো না। এমনই অপরাধ, এখন এমনই অন্যায় করেছে। আল্লাহ কইছে তুই অনেক করছো, এবার থেকে দেশ থেকে জায়গা, এদেশের মানুষকে আর তোর মুখ দেখতে চায় না। এবং দেখেন আল্লাহর বিচার কিন্তু আল্লাহ করছে। আমরা অনেক সময় মনে করি সব বিচার মারা যাওয়ার পর পরকালে হয়, সেখানে দুযোগ বেহেশতের হিসাব হয়। কিন্তু কিছু কিছু বিচার যেই কালে হয় তার শ্রেষ্ঠ উদাহরণ কিন্তু শেখ হাসিনার বিদায়, শেখ হাসিনার পলায়ন। এটা আমাদের ইতিহাসের শিক্ষা, যে মনে রাখতে হবে যারা বেশি বাড়াবাড়ি করবে তাদের শিক্ষা কিন্তু ওই দুনিয়াতেই তাদের কিন্তু বিচার করতে হবে। এবং আমি আরেকটা পরিসংখ্যান আপনাদের দিই, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সাভার নির্বাচনী এলাকাতে, এই সাভার পৌরসভায় বাইপালে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, তারপরও পুলিশের সাথে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের গুলিতে এই শহরে 70-80 জন ছাত্র জনতা শ্রমিক মারা গেছে, যেটা বাংলাদেশে কোনো উপজেলায় একদিনে মারা যায় না। এখন আমরা তালিকা করছি, আজকেও আমরা এখানে যারা আহত হয়েছেন এরকম 5-7 জন 10 জনকে আমরা একটু কথা বলবো এই জনসভা পরে। এবং আমরা বিভিন্ন জনের বাসায় গিয়েছি, এবং কি নির্মম দেখেন, পুলিশ গুলি করে 6 জনকে মেরে ফেলছে, তারপরে সেই 6 জনকে ভ্যান গাড়িতে তুলে আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে, তাদের লাশের চিহ্ন থাকবে না। একটা মুসলমান এই কাজ করতে পারে? আপনি একজন বড় কর্মকর্তা, এটা আপনার দায়িত্ব। এই শপথ নিয়ে আপনি চাকরি করতে আসছেন, আপনার নাকি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করছেন, অলরেডি সে গ্রেপ্তার হয়েছে এবং তার বিচার কিন্তু হবে, অপেক্ষা করেন। একটা পুলিশ অফিসার এই কাজ কিন্তু করতে পারে না। এবং আপনারা, আমি নিশ্চিত এই সরকারে 18 মাসের মধ্যে তার বিচার শুরু হবে এবং বিচার শেষ হবে। অতএব যারা নিজেদেরকে বীর বাহাদুর মনে করত তাদের পরিণতি আমরা দেখেছি, এবং ইনশাল্লাহ এদের বিচার আমরা খুব শীঘ্রই দেখতে চাই। একটু প্রাসঙ্গিক দুর্গাপূজা সম্বন্ধে বলি, কারণ 13 তারিখে তাদের দশমী। এই বাংলাদেশে একটা জিনিস দেখেছি, যখনই দেশের ক্রাইসিস অবস্থা, সরকারের পরিবর্তন হয়, তখন কেন যেন এই হিন্দুদের উপর খালি আক্রমণ হয়। আর এই আক্রমণের দোষ খালি বিএনপি গাড়ি চাপায়, বিএনপি নাকি করছে, বিএনপি নাকি চড়ছে। আরে ক্ষমতা আওয়ামী লীগ, পূজা মণ্ডপে কি হইলো, আমরা আছি পড়াইয়া, এটা বিএনপি করছে, বিএনপি করছে। এই দোষ আর দিয়েন না। এই যে তাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এখানে প্রশাসন থেকে 30 তারিখ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সমস্ত দুর্গাপূজা, আপনাদের এলাকাও কিন্তু আমি মন্দিরে খবর নিয়েছি, বলে পরে যেমন আগে 2টা হয়েছে, এবছর 1টা হবে। এই কুন্ডাতে কয়েকটি, পাড়াতে 6টি আছে, এই সাদাপুরে একটি, চাকরিতে একটি, গত বছর 10টি হয়েছে, এবছর নাকি 9টা পূজা মণ্ডপ হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান ভাই ভাই, এটা একটা সাম্প্রতিক দেশ। এখানে কিন্তু তাদের ধর্ম তারা পালন করে। আমরা ঈদের নামাজ পড়ি, আমরা সবাই বরাত করি, ঈদের নামাজ পড়ি, রোজা রাখি। আমাদের ধর্ম আমরা যদি শান্তিতে আমাদের ইচ্ছা মতো উদযাপন করতে পারি, তাহলে হিন্দুদেরটা হিন্দুরা করবে, সেখানে তো বাধা দেওয়ার কিছু নাই। হ্যাঁ, কিছু লোক বাধা দেওয়ার পরিকল্পনা করতে পারে, কিছু লোক আবারও হুমকি টুমকি দিতে পারে, কিছু লোক চাঁদাবাজির চেষ্টা করতে পারে। সেই কাজগুলো যদি না করতে পারে, সরকারের দায়িত্ব পালন করবে। প্রশাসনকে বলা হয়েছে প্রত্যেক ইউনিয়নে 1 জন করে এসআই কিংবা এএসআই দায়িত্বপ্রাপ্ত থাকবে, তার নাম্বার আপনারা 30 তারিখ জেনে যাবেন। আর আমাদের দলীয় নেতৃবর্গ কিন্তু দায়িত্ব আছে, কারণ আপনারা জানেন যে 18 মাস পরে আমরা আশা করছি যে একটি নির্বাচন হবে, যেটা সেনাবাহিনী প্রধান বলেছেন। সরকার স্পষ্ট করে বলে না, কিন্তু এটাও সরকার 2-1 মাসের মধ্যে স্পষ্ট করে দিবেন। অতএব আমাদেরকে কিন্তু ভোটে পাস করতে হবে। এই আগের মতো দিনের ভোট রাখতে সিল সাপোর্ট দিয়া, ক্যাডার দিয়া, এই মোটরসাইকেল দিয়া এই নির্বাচন কিন্তু বাংলাদেশে হবে না। অতএব ভোটে পাস করতে হলে সবাইকে নিয়ে এমন কাজ করতে হবে যেন মনে করে যে না, এটা নতুন সরকার, নতুন নেতৃত্ব, নতুন মানুষ, নতুন কিছু সমাজের জন্য, মানুষের জন্য কাজ, এগুলা কিন্তু আমাদেরকে করতে হবে। তা না হলে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য কি, এইটাই 1.5 বছরে আমরা বুঝিয়ে দিব যে বিএনপি কি করে, কি পারে, আর আওয়ামী লীগ কি করেছে, কি পারে না। আমি 2 দিন আপনাদের বুথের সংসদ সদস্য হয়েছি, আমার মনে আছে।
আমরা কি করতাম, স্পোর্টসে আসতাম, ধরেন কোনটা স্কুলের সমস্যা কি, হ্যাঁ ভবন করতে হবে, ঘোষণা দিতাম, 6 মাস 1 বছর পরে ভবন হইতো। শিক্ষক নিয়োগ দিতে হবে, আচ্ছা ব্যবস্থা করেন। আপনার বেঞ্চ লাগবে, আচ্ছা ব্যবস্থা হবে। আমরা এইসব ঘোষণা দিতাম। এবং আমরা আওয়ামী লীগের সময় দেখলাম যে 5 পাস করে নাই সে বলে স্কুলের সভাপতি, যে 8 পাস করে নাই সে বলে কলেজের সভাপতি, যে জীবনে কোনদিন নামাজ পড়ে না সে বলে মসজিদের সভাপতি। আল্লাহ মসজিদের টাকা পয়সা যারা খাইছে, এই স্কুলের টাকা পয়সা জমি জমা যারা দখল করছে, আপনি ভাইবেন না তারা শান্তিতে থাকবে? তাদের খবর আপনারা তো জানেন। সময় মতো বললেন, আমরা কি ব্যবস্থা নেই? এইসব শিক্ষা প্রতিষ্ঠান জনগণের টাকায় কেউ জমি দান করছে, মানুষের টাকা দিচ্ছে, সেটা দিয়ে আস্তে একটা একটা ভবন দিচ্ছে, পরে সে সরকার দায়িত্ব দিছে। এই নতুন ভবনটা হয়েছে কিনা, প্রথম যখন হয়েছে অনেক আগে, সেই সব প্রতিষ্ঠান যারা ধ্বংস করছে, ওই শিক্ষা মাস্টার যদি আওয়ামী লীগ করছে, সেই সবে বিচার কি হবে না? আমরা সেগুলাও লক্ষ্য রাখবো। এখন প্রতিষ্ঠানগুলো আপনাদের সকলের সহযোগিতার জন্য ভালোভাবে চলে, সেটা আমরা খেয়াল রাখবো। আর পূজা মণ্ডপে যারা বাধা দিবে, পূজা করতে হবে, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আমিও কিন্তু এই পূজা মণ্ডপ ভিজিট করতে আসবো। আমি সকলের সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাদেরকে সাথে নিয়ে কিন্তু এই কাজগুলা করবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে কথাটা সবাই বলেছে, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো আওয়ামী লীগের কিছু চেলা চামড়া এরা মনে করতেছে যে আমগো তো এখনো কিছু পিটায় নাই, আমগো এখনো মামলা দেয় নাই, তা আমরা আস্তে আস্তে বিএনপি কিছু নেতা কর্মীর সাথে আস্তে আস্তে মিশে আমরা এগুলোকে এখন বিএনপি করব। এবং আমি খালি বলি যে ভাই, আপনাদের মাথায় যে বুদ্ধি আছে, ব্যবসা বুদ্ধি, দুষ্ট বুদ্ধি, চাঁদাবাজের বুদ্ধি, হামলা বুদ্ধি, এগুলো বিএনপি নেতা কর্মীদের মাথায় নাই। আমাদের লোকগুলাকে নষ্ট করলেন না। আপনারা এখনো আছেন, এরা খেপে গেলে কিন্তু এলাকা থাকতে পারবেন না। আর একটা জিনিস আমি সতর্কতার সাথে বলি, আমি নিশ্চিত এমপি নির্বাচনের আগে কোন দল ক্ষমতায় না আসতে পৌরসভা নির্বাচন হবে না, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে না, উপজেলা নির্বাচন হবে না। অতএব আপনারা যারা বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যানের ক্যান্ডিডেট আছেন, হবেন, একাধিক ক্যান্ডিডেটের নাম আমি শুনতেছি, সেটা আমি বলার জন্য আমার কথা না। আমার যেটা কথা, আপনি এলাকা গুছাইতেছেন, আবার গুছাইতে গুছাইতে আওয়ামী লীগের লোককে সাথে নিয়ে গুছাইতেছেন। এই কাজটা করেন না, যেন আপনি যে গুছাইতে গুছাইতে কোন পর্যন্ত হাত দিচ্ছেন এটা জনগণ দেখতেছে। আপনারও তো ভোটে পাস করতে হবে। এগুলা করলে জনগণ মনে রাখবে যে ভাই আপনি এমনই গুছাইছেন আওয়ামী লীগের লোক সহ, এবার আমরাও ভোটের সময় গুছাই গুছিয়ে আপনারা ভোট দিবেন। পাশাপাশি অন্যান্য দলের নেতৃবর্গরা এত ব্যবসা দরকার নাই। 15 বছর 17 বছর ব্যবসা ছিল না, আমরা চলছি না, আমরা বেঁচে আসছি না। আপনারাও ব্যবসা চিন্তা বাদ দেন, আগে বেঁচে থাকেন। আমরা যেহেতু আল্লাহ হায়াত দিচ্ছি দেখে কোনো বেঁচে আসি, এই দলটা একটাবার ক্ষমতা আসুক। আপনারা একটাবার ভাবেন, আমাদের প্রিয় নেত্রী এই যে কথা বললেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন সময় একটা দল বানাইছে, আজকে সবচেয়ে জনপ্রিয় সারা বাংলাদেশে, প্রতি ঘরে ঘরে, প্রতি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, গ্রামে গ্রামে বিএনপির কথা মানুষ বলতেছে। দেখেন সে কি কাজটা করে গেছে। আজকে এরকম একটা সময় এই দলটা না থাকলে, আওয়ামী লীগ চলে গেলে দায়িত্ব নিত কোন দল, দেশ চালাইতো কোন দল? দেখেন সে কতটা জ্ঞানী, সে বুঝছিল যে একটা ভালো দল বানাইতে হবে, এই আওয়ামী লীগকে দিয়ে দেশ শাসন করলে তো হবে না। আজকে সেই দলে উনি মারা যাওয়ার পরে দলের দায়িত্ব নিল খালেদা জিয়া, এবং উনি গণতন্ত্রকে নতুন ভাবে বাংলাদেশের মানুষের কাছে উপহার দিল। 91 সাল থেকে উনি 3 প্রধানমন্ত্রী। তাকে একটা মিথ্যা মামলায় 2 বছর জেল খাটালেন। আরে প্রধানমন্ত্রী সারা জীবন কেউ ক্ষমতায় থাকে না, উনি অসুস্থ, উনাকে রায় দিচ্ছেন 10 বছর জেল। বিদেশে যাবে চিকিৎসার জন্য, আপনি চিকিৎসার জন্য যাইতে দেন না। আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি কাহিনী, যে তাকে আপনি যাইতে দেন নাই, আপনি দেশ থেকে পালায় চলে গেছেন, উনি কিন্তু দেশেই আছে। তবে আল্লাহ চাইলে কি যে পারে। এবং আরেকটা জিনিস দেখেন, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তো এত ধৈর্য থাকে না, আমরাও তো অনেক সময় বিরক্ত হয়ে গেছে। আর কতদিন এই পলায় থাকবো, মামলা খাবো, জেলে যাবো? তুমি দেখেন লন্ডন থেকে বসে এই দলটাকে যেভাবে সংগঠিত করছে, আমি আপনাদের নিশ্চিত বলতে পারি বিএনপি এতটা 15 বছরে আপনারা পুলিশে মোকাবেলা করছেন। কোনোদিন আওয়ামী লীগ আমাদের সাথে তো গ্যাঞ্জাম করে নাই কোনো মাঠে, কোনোদিন তো আওয়ামী লীগ কোনো প্রতিযোগিতায় আসে নাই যে তাদের 4000 লোক হলে আমাদের 10,000 লোক হবো। তারা জানে তাদের লোক নাই, তাদের আছে পুলিশ,
পুলিশ দিয়ে মোকাবেলা করছে। আজকে এই দলটা সারা বাংলাদেশে এত শক্তিশালী, তারিক রহমানের এই 15-16 বছরে কতদিন স্কাইপেতে এক দিন 8 ঘন্টা 10 ঘন্টা উনি মিটিং করেন, আমাদেরকে টেলিফোনে নির্দেশ দেন। আজকে যে আপনারা আছেন, আজকে যদি একজন দলের হাল না থাকতো, এইভাবে সারা বাংলাদেশের দলটা থাকতো না। আজকে এরা আন্দোলন করছে, কিন্তু মানুষ যে তাদের প্রতি অসন্তুষ্ট, পুঞ্জিবুদ্ধি ক্ষোভ, এটা তো বিএনপির কারণে হয়েছে। কেন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়েছেন, জেল খাটছেন। আজকে সেই ফসলটা তাদের নেতৃত্ব হয়েছে, তাদেরকে আমরা সেলুট জানাই, তাদেরকে মূল্যায়ন করা হবে। এবং আর একটা কথা না বলে পারছি না, আজকে 71 সালে যেমন স্বাধীনতার যুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল, এটাও কিন্তু একটা নতুন স্বাধীনতার যুদ্ধ। এই গণতন্ত্র কিন্তু আমরা দেখি নাই, এবং নতুন করে স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতা সবাইকে নিয়ে রক্ষা করতে হবে। এবং মুক্তিযুদ্ধতে যেরকম মূল্যায়ন হয়েছে, 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন এই যুদ্ধে মানে 71 সালে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো, এটা কিন্তু নতুন স্বাধীনতা। আজকে এখানে যারা শহীদ হয়েছেন তাদের নামে রাস্তাঘাট, কোন ভবনের নাম, লাইব্রেরির নাম, এদেরকে যেন সারা জীবন মানুষ এলাকাবাসী সম্মানের সাথে স্মরণ করে সেই ব্যবস্থা করতে হবে। কেন করতে হবে জানেন? যাতে আবার কোন জালিম সরকার আসবে, আবার আন্দোলনে যাতে কেউ জীবন দিতে পিছপা না হয়। সম্মানটা যদি পায়, তখন কিন্তু আবারও মানুষ জীবন দেওয়া প্রস্তুত থাকবে। তাদের কথা ভুলে গেলে চলবে না। তাদেরকে সম্মান আপনারা দিবেন, আমরা দিব, এলাকাবাসী দিব। তাদের কথা সারা জীবন মনে রাখার ব্যবস্থা করতে হবে। কয়টা টাকা দিল, সরকার কি অনুদান দিল, সেটা বড় কথা না। তাদের নামে এমন কিছু করতে হবে যেটার জন্য তাদের নাম সারা জীবন মনে থাকবে। আজকে বনগাঁ আর একটা কথা বলেছে, এখানে অনেক হাউজিং আছে, হাউজিং দিয়ে ব্যবসা বৈধ অবৈধ দুইটাই হয়, এবং এখানে অত্যাচারটা বেশি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং কিভাবে হয়েছে সেটা আমি জানি। কিন্তু এখন থেকে হাউজিং ব্যবসা যারা করেন তাদেরকে আমি সতর্কতার সাথে বলছি, বৈধভাবে লিগালি করেন, কাগজ দেখার জমি কিনেন। আন্দাজে জমি কিনা কাউকে আপনি জোর করে করবেন, এটা এই সময় বিএনপি তো 18 মাস পরে আসবে ইনশাল্লাহ আপনাদের ভোটে, আমি আশা করছি। কিন্তু তার আগে তো আমরা সবাই আছি, আমরা সবাই মিলে প্রতিহত করবো। এই দুর্নীতি হবে না। আর অন্যরা যেটা বলছে, আর যাদেরকে জুলুম করা হয়েছে সেটাও দল আসবে, আমরা সেগুলো পর্যায়ক্রমে সেই জমিও আমরা ইনশাল্লাহ উদ্ধার করে দিব। জুলুম অত্যাচারের দিন শেষ। আমরা যে স্টাইলে আগে রাজনীতি করতাম, যেখানে যাব তাদের সমস্যার কথা বলবো, তাদের সাথে বসে সেই রাস্তাঘাট করবো। সেই সব আপনাদের যে রাস্তা, যেটা এখান থেকে একদম বনগাঁ পর্যন্ত দীর্ঘদিন অবহেলিত, আপনি ভুলে গেছেন যে কুন্ডার সাথে এই যে ব্যারাক গান্ধীর যে ব্রিজ, এটা আমি কিন্তু যখন এমপি তখন করেছিলাম। সংসদে একদিন একটা কথা বলার সুযোগ পাইলাম, এই ব্রিজের কথা বললাম। জিল্লুর রহমান তখন এই স্থানীয় সরকার মন্ত্রী, উনি বলল, এমপি সাহেব আমরা যদি টাকা পাই তাইলে আপনার ব্রিজটা করে দেব। আমি আবার একটা সম্পূর্ণ প্রশ্ন বলছিলাম যে দেখেন আপনার কাছে কত টাকা আছে আমি জানি, আজকে আপনি সরকারি দলের মন্ত্রী, আমি আজকে বিরোধী দলের এমপি। এই ব্রিজ না হলে আমাদের এলাকার লোকজন মনে করবে যে আমি বিরোধী দলে বিএনপি এমপি দেখে আপনি আমার ব্রিজটা করে দেন নাই। তখন জিল্লুর রহমান সাহেব হেসে বলল, ঠিক আছে ডাক্তার সালাউদ্দিন সাহেব, আপনার ব্রিজ আমরা খুব শীঘ্র করে দিব। এইটা সেই ব্রিজ, কুন্ডা ব্যারাক গান্ধীর যে ব্রিজ হয়েছে। আমি আপনাদের কথা দিলে আপনাদের অত কিছু সমস্যা নাই। এই রাস্তাটা বনগাঁ ইউনিয়নের প্রথম যে কাজটা আমরা ইনশাল্লাহ যখন সুযোগ পাবো করবো, এই যে কুন্ডা বলে থেকে যে রাস্তা একদম গাড়ি নিয়ে যেন ডাটে ফাটে আমরা বনগাঁ পর্যন্ত যাইতে পারি, আমরা বাস নিয়ে যেন যাইতে পারি, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, অতীতে কোনো ভুল বান্ধে হলে সেটা আপনারা ক্ষমা করে দিবেন। এখনো যে 15 বছর 16 বছর আপনারা, আমরা যারা বেঁচে আছি, আমরা যেন এই সুফলটা পাই। আমাদের সুফল মানে কি? জনগণের জন্য কাজ করা, আপনাদের উন্নয়ন করা, আপনাদের সমস্যা নিরসন করা। সেটা তো একটা ম্যান্ডেট লাগবে, ভোট না পেলে তো হবে না। আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই, আগের মতো আপনাদের পাশে থাকতে পারি, যাতে আপনারা বলতে পারেন যে 17 বছর কষ্ট ছিলাম, এখন আমরা কষ্ট নাই, এখন বনগাঁ ইউনিয়ন শহর হয়ে গেছে। এইটাই আমার লক্ষ্য। আপনাদের সকলে দোয়া নেওয়া, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সেই তৌফিক দেন। আজকে আমাদের কিছুদিন আগে আমাদের সেক্রেটারি দলের হাফিজ ভাই অনেক পরীক্ষিত ত্যাগী নেতা ছিলেন, উনি কিছুদিন আগে মারা গেলেন ক্যান্সারে। এবং সেকেন্দার ভাই, যার কথা না বললেই নয়,
যা বয়স 70 বছর 75 বছর পরও যেভাবে দৌড়ে আসতো আমার বাসায়, চাকুলিয়া গেলে মনে হইতো যে উনার থেকে বেশি বিএনপিকে কেউ ভালো না। আজকে সেই লোকটা যদি দেখতে পারতো যে আজকে শেখ হাসিনা পলায় গেছে, সব বিএনপির লোকটা একটা মাঠে আছে, এই মঞ্চে বক্তব্য রাখতেছে, তার থেকে বেশি খুশি আর কেউ হতো না। আজকে এই যে ফরিদ আমাদের দুবাই থাকতো, আমি 2 দিনকার তার সাথে আমার আমেরিকা যাওয়া পথে দুবাই হয়ে গেছি, আমাদের জন্য কি সেবাটা করছে। আজকে এইসব নেতৃবৃন্দ আমাদের পাশে নাই। জানি না আমরা এই ইলেকশনের আগে আর কে হারাবো, মহান আল্লাহ তাআলা আমাদের সবাই হায়াত দেন। আরেকটা বলে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলন সংগ্রাম নির্বাচন করে একটা শান্তির বনগাঁও আপনাদের উপহার দিতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মামুয়াইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য